গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার 1 স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ডোজ ক্লাস নাম্বার 38, 38তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো এখানে তোমরা পাচ্ছ মিক্সড জিকে জিএস ক্লাস, যেটা তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষায় কিন্তু কাজে আসবে। এবং আমার ক্লাস তোমরা পাবে সকাল 8:30 দ্য ওয়ে অফ সলিউশনে। প্রত্যেক ক্লাস কোথায় নোটিফিকেশন পাচ্ছ? আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে। ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন। এবং আমাদের পেড কোর্স তোমরা পাচ্ছ আমাদের TWS একাডেমি অ্যাপ, যে অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। ঠিক আছে, তো আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করব। প্রত্যেকে যারা কানেক্ট আছো অবশ্যই সেশনটা লাইক করে দাও, শেয়ার করে দাও। লাইক শেয়ার করতে থাকো এবং অ্যান্সার করতে থাকো। বলতে পারবে বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? এই যে ওজোন গ্যাস, এর সংকেত কি জানো? ওজোন গ্যাস, ওজোন এর সংকেত হচ্ছে O3। 3টি অক্সিজেন পরমাণু দিয়ে একটা অণু গঠিত হচ্ছে ওজোন গ্যাসের। এই ওজোনটাকে বলা হচ্ছে আবার অক্সিজেনের রূপভেদ। কি বলা হচ্ছে? অক্সিজেনের রূপভেদ, অ্যালোট্রোপ। যাই হোক, ওজোন গ্যাস এর একটা ফাংশন রয়েছে, যেটা ওজোন গ্যাস যেটা কি করছে, ওজোন স্তর গঠন করছে এবং সূর্যের অতিবেগুনি রশ্মি সেটাকে শোষণ করে। এই ওজোন গ্যাস এটা এক ধরনের কিন্তু আবার গ্রিন হাউস গ্যাস। এটাকে আবার আমরা গ্রিন হাউস গ্যাস বলতে পারি। ওকে, তো এই ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপক একটা যন্ত্র হচ্ছে ডবসন স্পেকট্রোফোটোমিটার। ডবসন স্পেকট্রোফোটোমিটার। প্রশ্নটা নোট করে নাও যদি না জানো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, স্ট্র্যাটোস্ফিয়ারে কিসের প্রভাবে ক্লোরিন কণাগুলি সক্রিয় হয়? স্ট্র্যাটোস্ফিয়ার যেটা হচ্ছে বায়ুমণ্ডলের একটা স্তর, ট্রোপোস্ফিয়ার হচ্ছে সর্বনিম্ন স্তর, তারপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই ট্রোপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার থেকে কিছু প্রশ্ন পরীক্ষায় আসে। যেমন তোমাকে প্রশ্ন করা হয় যে বায়ুমণ্ডলের সব থেকে নিম্নতম স্তর কোনটি? সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। যদি বলা হয় ক্ষুব্ধ মণ্ডল কাকে বলা হয়, সেটাও ট্রোপোস্ফিয়ার। ঝড় বৃষ্টি যা হয় এই ট্রোপোস্ফিয়ারের মধ্যেই। তারপর রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেখানে বিমান চলাচল করে। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল, যেখানে বিমান চলাচল করতে পারে, শান্ত মণ্ডল। শান্ত মণ্ডল কাকে বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ারকে। এখানে কিন্তু মনে রাখবে বিমান চলাচল করে, এখানে কোন রকম ঝড় হওয়ার সম্ভাবনা সেই রকম থাকে না। আচ্ছা, শান্ত মণ্ডল যেটাকে বলছে স্ট্র্যাটোস্ফিয়ার, এর মধ্যেই কিন্তু রয়েছে, এর মধ্যেই রয়েছে ওজোন স্তর। এর মধ্যেই আছে ওজোন স্তর, এর মধ্যেই রয়েছে ওজোন স্তর। তাহলে এই যে স্ট্র্যাটোস্ফিয়ারের প্রশ্নটা এবার আমরা আলোচনা করি। ক্লোরিন, ক্লোরিন কণাগুলো সক্রিয় হবে সূর্যালোকের উপস্থিতিতে। সূর্যালোক, সূর্যের আলো পড়লে ক্লোরিন সক্রিয় হবে। নিম্নলিখিত কোন কারণে দুর্যোগ এবং বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায়? দুর্যোগ এবং বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পায়। বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তরের ক্ষয়, উষ্ণতার বৈপরীত্য, অ্যালবেডো। বর্তমান যে পরিমাণ তাপদাহ চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, অর্থাৎ উষ্ণতা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যেটা কিন্তু আমাদের সহ্যের বাইরে চলে যাচ্ছে। দুপুর বেলাটা কিন্তু বার হতে বারণ করছে সবাই, মানে যারা স্বাস্থ্যবিদ বা ডাক্তাররা। কারণ কি? এত পরিমাণে উষ্ণতা আমাদের শরীর সহ্য করতে পারবে না, ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, শরীর থেকে ঘাম টাম বেরিয়ে গিয়ে একদম ক্লান্ত হয়ে যাবে। তো এখন তোমাদের বা সকলের উচিত ওআরএস জাতীয় লিকুইড খাওয়া, অর্থাৎ লবণ থাকতে হবে তাতে, যেটা শরীরে আবার এনার্জিটা ফিরিয়ে দেবে। যাই হোক, তো এই উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে কিন্তু কিছু কারণ রয়েছে। যে গ্রিন হাউস গ্যাস, এটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে এসি ব্যবহার হয়। এসি
ব্যবহার করা হয়, যেটা কিন্তু যেটা থেকেও যে সিএফসি বার হচ্ছে সেটা, পাশাপাশি আরো অন্যান্য যে গ্যাসগুলো বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে সেই সমস্ত গ্যাসের বৃদ্ধি পেয়েছে, যেমন যানবাহন প্রচুর পরিমাণে বেড়েছে রাস্তাঘাটে, যার ফলে একটা দূষণ হচ্ছে, বায়ু দূষণ, এবং পরিবেশের উষ্ণতা বাড়ছে, এবং গাছপালাও কিন্তু কেটে ফেলছে মানুষজন। আমাদের উচিত হবে সকলে গাছ বেশি করে লাগানো। ঠিক আছে, দেখবে গাছপালা যেখানে আছে সেখানে টেম্পারেচার অনেক কম। তো এখানে এই যে দুর্যোগ বিপর্যয় যেটা বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণে, দেখবে একটা সময় ছিল অত ঘূর্ণিঝড়টা হতো না, বা হতো খুব কম, বা বিশাল ক্ষতিগ্রস্ত করতো না। এখন কিন্তু মাঝে মাঝেই ঘূর্ণিঝড় হচ্ছে, বছরে প্রায় অনেকগুলো, এবং ভালো রকম ক্ষয়ক্ষতি করছে উপকূলবর্তী এলাকায় বা যেখানে সৃষ্টি হচ্ছে। তো এটা কিন্তু বর্তমানে বাড়ছে, এটা মানুষের অনেক স্বার্থ লুকিয়ে রয়েছে এখানে। তুমি যদি দেখো বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ চলছে এখন, সেখানে বিভিন্ন পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে, যেটা কিন্তু একটা পরিবেশে ভালো রকম ইফেক্ট ফেলছে। ওকে, আর তো অন্যান্য ক্ষতিগ্রস্ত পয়েন্ট রয়েছে। তো এই দুর্যোগ বিপর্যয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণে। আচ্ছা, নিম্নলিখিত কোন কাজে জলীয় বাষ্পের বিশেষ ভূমিকা আছে? জলীয় বাষ্প, ওয়াটার ভেপার, এর বিশেষ ভূমিকা আছে কিসে? গ্রিন হাউস প্রভাব, ওজোন স্তরের ক্ষয়, কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধি, সিএফসি বৃদ্ধি। নিম্নলিখিত কোন কাজে জলীয় বাষ্প, এই যে জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার আমরা বলি, এটা এক ধরনের গ্রিন হাউস গ্যাসের ন্যায় কাজ করে, যেটা গ্রিন হাউস প্রভাব রয়েছে তাপ ধরে রাখতে পারে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, সূর্যের অনুসূর অবস্থানের পরিবর্তনের ফলে কি ঘটে? সূর্যের অনুসূর অবস্থানের পরিবর্তনের ফলে কি ঘটে বলতে পারবে? সিএফসি উৎপাদন, ওজোন স্তরের ক্ষয়, জলবায়ু পরিবর্তন, শিলাবৃষ্টি। অনুসূর অবস্থান অর্থাৎ কি? অনুসূর মানে সূর্যের দূরত্ব পৃথিবীর থেকে সব থেকে কম হয়। অনুসূর অবস্থানের ডেট আমরা কত জানি? 3rd জানুয়ারি। 3rd জানুয়ারি। এবং এটার ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে, স্বাভাবিক উষ্ণতা বাড়ছে। জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহনের ফলে সমগ্র পার্থিব পরিবেশে যেভাবে প্রভাবিত হয় বলো। একটু একই রকম প্রশ্ন আজকের ক্লাসে রয়েছে। তো এখানে প্রশ্ন হচ্ছে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত দহন, যার ফলে কি হচ্ছে? CO2 বাড়ছে, CO2 কার্বন ডাই অক্সাইড বাড়ছে, যেটা এক ধরনের কি হচ্ছে? গ্রিন হাউস গ্যাস, এবং এটা বিশ্ব উষ্ণায়ন করছে, পৃথিবীর উষ্ণতা বাড়িয়ে দিচ্ছে। নিম্নলিখিত কোনটির দ্বারা জৈব বিবর্ধন ঘটে? খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, শক্তি প্রবাহ, পৃষ্ঠীয় প্রবাহ। খাদ্য শৃঙ্খল। জৈব বিবর্ধন বলতে গেলে জৈব মানে কি? অর্গানিক, যেটা তোমার বিভিন্ন প্রাণীদের মধ্যে প্রাণীদের বৃদ্ধি ঘটছে, সেটা উদ্ভিদ হোক, জৈব মানে জীব ধরো বলতে পারো, উদ্ভিদ প্রাণী, যেটার বিবর্ধন ঘটছে মানে বাড়ছে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, উন্নত দেশগুলিতে কোন রাসায়নিক সারের ব্যবহার বন্ধ করা হয়েছে? কোন রাসায়নিক সারের ব্যবহার উন্নত দেশগুলিতে বন্ধ করা হয়েছে? পিসিবি, এবিএস, ডিডিটি, পিএইচ। এখানে যে সংকেতগুলো রয়েছে এর মধ্যে আমরা কোনটি জানি? ডিডিটি। তো ওটাই হবে উত্তর এখানে, ডিডিটি। তোমরা ডিডিটি এর ফুল ফর্ম বলতে পারবে? ডিডিটি এর ফুল ফর্ম কি হবে বলতে পারবে প্রত্যেকে যারা কানেক্ট আছো? বলো তো। এটা হচ্ছে ডাইক্লোরো ডাইক্লোরো ডাইফিনাইল।
ডাইক্লোরো ডাইফিনাইল কি হবে? টি থেকে কি আসছে বলো? ট্রাইক্লোরোইথেন, ট্রাইক্লোরোইথেন, ট্রাইক্লোরোইথেন। ডিডিটি এক ধরনের রাসায়নিক সার বা এক ধরনের কীটনাশক বলতে পারো, যেটা কি করছে, ব্যবহারে কিছু তো পোকামাকড় মারছে, কিন্তু অনেক রকমের ক্ষতি সাধন করছে। মৃত্তিকা দূষণ থেকে জল দূষণ সব রকম ঘটনা ঘটে। তো এটা হচ্ছে ডিডিটি এর পুরো কথা। বলতে পারবে যে ডিডিটি কে আবিষ্কার করে, এর আবিষ্কারক কে? ডিডিটি কে আবিষ্কার করে, আবিষ্কারক কে? কি হবে বলো? নামটা লিখে রাখো, ওথমার জেইল্ডার। ওথমার জেইল্ডার, তিনি হচ্ছে ডিডিটির আবিষ্কারক। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, জল দূষণের ফলে দাঁত ও হাড়ের দুর্বলতার রোগকে কি বলা হয়? দাঁত এবং হাড়, যেখানে ক্যালসিয়াম থাকে অনেক, তাই তো, অর্থাৎ ক্যালসিয়ামের অভাব ঘটছে কোন দুর্বলতার জন্য বা কিসের জন্য এই ঘটনাটা ঘটছে? জল দূষণ এর ফলে ঘটছে, এবং জল দূষণের ফলে, অর্থাৎ জল দূষণটা সৃষ্টি হচ্ছে কিসের দূষণের জন্য? আর এখানে যে অপশনগুলো রয়েছে, ক্লোরোসিস, নেক্রোসিস, সিলিকোসিস, ফ্লুরোসিস। সিলিকোসিস এটা হচ্ছে বায়ু দূষণ করে, যেটা আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, ফুসফুসের ক্ষতি সাধন করে। এবং এই জল দূষণের মধ্যে ফ্লুরোসিস দূষণ, যেটা কি করছে, যেটা দাঁত এবং হাড়ের দুর্বলতা সৃষ্টি করছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অধিশোষণ পদ্ধতিতে পানীয় জলকে আর্সেনিক মুক্ত করতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়? কোন রাসায়নিক ব্যবহার করা হয়? আর্সেনিক। আর্সেনিকের ফলে আমরা কি জানি? আর্সেনিকের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ রোগ হয়। পায়ের তলায় বা হাতের তালুতে আমরা যদি দেখি, কালো কালো ছোপ দাগ হয়। তো এই আর্সেনিক মুক্ত করার জন্য এক ধরনের রাসায়নিক ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। এখানে আয়োডিন হবে না, হয়ে যাবে ব্লিচিং পাউডার। এখানে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় খুব অল্প পরিমাণে, অল্প পরিমাণে। ঠিক আছে, এখানে অপশন কিন্তু এটা এটা হবে না, এটা ভুল আছে, এটা ভুল আছে। ব্লিচিং পাউডার অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। খুব সামান্য পরিমাণ বা একটা মাত্রা রয়েছে ব্লিচিং পাউডার, যেটা দিয়ে কি করা হয়, জল আর্সেনিক মুক্ত করা হয়। শ্বসন প্রক্রিয়ার ফলে নির্গত শক্তিটা কি? শ্বসন প্রক্রিয়ার ফলে নির্গত শক্তি হলো কি? যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি। শ্বসন প্রক্রিয়ার ফলে নির্গত শক্তিটা কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে তাপ শক্তি। আমরা জানি যে সবাত শ্বসন বা অবাত শ্বসন, কিছু পরিমাণ তাপ শক্তি শেষে উৎপন্ন হবে। চালক সংশ্লেষে কি হয়? সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? মানুষ কোন পর্বের অন্তর্ভুক্ত? মোলাস্কা, কর্ডাটা, পুরিফেরা, অ্যামফিবিয়া। বলো, সঠিক উত্তর এখানে কি হবে? মানুষ আমরা পড়ছি কর্ডাটা পর্বের মধ্যে। সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তির প্রধান উৎস কি? হাইড্রোজেন ও নাইট্রোজেন, হিলিয়াম, ক্লোরিন। হাইড্রোজেন, হিলিয়াম, নাইট্রোজেন ও ক্লোরিন। কি হবে সঠিক উত্তর? প্রত্যেক অ্যান্সার করো। সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। বা এই যে সূর্য শক্তি, এটাকে আবার বলা হয় যে নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে এগুলো আছে। নিউক্লিয়
সংযোজন। যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি আমরা অনুমান করতে পারবো? বলো। পারদস্তম্ভের উচ্চতা যদি হ্রাস পায় দ্রুত তবে কি অনুমান করতে পারি? সঠিক উত্তর কি হবে এখানে? তো একটা জিনিস মনে রাখতে হবে, ব্যারোমিটার এটার সাহায্যে আমরা বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করি বা পরিমাপ করি, বায়ুমণ্ডলের চাপ। ব্যারোমিটার আবিষ্কর্তা হচ্ছে বিজ্ঞানী টরিসেলি। টরিসেলি নাম মনে রাখলেই হবে। তো এখানে পারদ ব্যবহার করা হয় এবং আমরা জানি যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কত? 76 সেন্টিমিটার পারদ স্তম্ভের চাপ। পারদ স্তম্ভের চাপ এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। অনেক কোশ্চেন এখানে করাবো, একটু তোমাদের ধৈর্য ধরে থাকতে হবে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ। যদি দ্রুত হ্রাস পায় ঝড়ের সম্ভাবনা, যদি ধীরে ধীরে হ্রাস পায়, ধীরে ধীরে হ্রাস পায় তাহলে হবে বৃষ্টির সম্ভাবনা। এবং যদি তোমার কি হয়, যদি ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা উঠতে থাকে তাহলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার সম্ভাবনা বা পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা, সেটা বলতে পারি। যদি পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে উঠতে থাকে, ধীরে ধীরে বৃদ্ধি পায়, ধীরে ধীরে, যদি দ্রুত বৃদ্ধি পায়, পারদস্তম্ভ উচ্চতা যদি দ্রুত বৃদ্ধি পায় তখন অনেক সময় কি হয়, ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়। অনেক সময় কি হয়, অনেক সময় তোমার দ্রুত উঠতে থাকলে ঘূর্ণাবাত, ঘূর্ণাবাতের কারণে ওটা হয়ে থাকে। খুব দ্রুত যদি পারদস্তম্ভের উচ্চতা বৃদ্ধি পায়, ঘূর্ণাবাত, এক ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি বললাম? যদি দ্রুত হ্রাস পায় তাহলে ঝড়ের সম্ভাবনা থাকবে, অর্থাৎ হঠাৎ করে নিম্নচাপ হলে ঝড়ের সম্ভাবনা অবশ্যই থাকবে। ধীরে ধীরে হ্রাস পেলে দেখা যায় যে বৃষ্টির সম্ভাবনা থাকে। গৃহস্থলী ব্যবহারের গাড়িতে, গৃহস্থলী ব্যবহারের গাড়িতে ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় না, এর কারণ কি? ডিজেল ইঞ্জিন মানে গৃহস্থলী ব্যবহারের যে গাড়িগুলো কি মোটরসাইকেল, সেক্ষেত্রে আমরা যদি দেখি ডিজেল ইঞ্জিন ব্যবহৃত হয় না, এর কারণ কি? সঠিক উত্তর হয়ে যাবে ডিজেল ইঞ্জিনের আকার অনেক বেশি বড় হয়, যেটা আমরা দেখব বাস, লরি বা বিভিন্ন এই সমস্ত গাড়িতে ব্যবহার করা হয়। পেট্রোল ইঞ্জিন সেটা কিন্তু ছোট হবে। লাইপেজ কোন খাদ্যকে পাচিত করে? লাইপেজ কোন খাদ্যকে পাচিত করে? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট নাকি শর্করা? লাইপেজ এটি কোন খাদ্যকে পাচিত করে? লাইপেজ এক ধরনের উৎসেচক যেটা ফ্যাট পাচিত করে। ভারতের কোন গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? বা এটা তুমি বলতে পারো কোন ভাইসরয়কে? কোন ভাইসরয়কে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি? সঠিক উত্তর হয়ে যাবে লর্ড মেয়ো। যাকে হত্যা করছে আন্দামান দ্বীপের এক কয়েদি, কয়েদির নাম যদি পারো তোমরা কমেন্টে জানাও। ওকে, কোন মোগল সম্রাটের শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করে?
খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নাদির শাহ ভারত আক্রমণ করেছিল কোন মোগল সম্রাটের সময়? মুঘল সম্রাট ছিল মোহাম্মদ শাহ, তার সময় কিন্তু এই নাদির শাহ ভারত আক্রমণ করে। সালটা কত? সালটা হচ্ছে 1739 সাল। আলিপুর চিড়িয়াখানার স্থাপনকাল কত? কলকাতায় যে আলিপুর চিড়িয়াখানা আমরা বলি, এটি কোন সালে স্থাপিত হয়েছিল? 1867, 1900, 1814, 1876? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর এখানে হয়ে যাবে 1876 সালে, অপশন ডি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে জব চার্নক, যাকে বলা হতো যে কলকাতা শহরের প্রতিষ্ঠাতা, তার সমাধি আছে নিম্নের কোথায়? সঠিক উত্তর কি হবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে বিবাদীবাগ, কলকাতার বিবাদীবাগে রয়েছে। আচ্ছা, প্রত্যেকে যারা কানেক্ট হয়ে গেছো একটু জেনে রাখো, আমাদের যে ব্যাচ গুলো লঞ্চ হয়েছে, তোমরা রেলওয়ের ব্যাচ চাইছিলে, রেলওয়ের একটা ফাউন্ডেশন ব্যাচ হয়েছে, যেখানে তোমরা একদম ডিটেলস প্লাস এমসিকিউ পাবে। তুমি ডব্লিউবিপি ফাউন্ডেশন যদি নিয়ে থাকো, তাহলে তোমার মনে হতে পারে স্যার রেলওয়ে ফাউন্ডেশন কি নেব, কি এসএসসি ফাউন্ডেশন? দেখো, এখানে সায়েন্সের পার্টটা কিন্তু আরো একটু বেশি করতে হবে। আমরা ডব্লিউবিপি লেভেলে যেগুলো পড়াই তার থেকেও এখানে একটু বেশি করতে হবে, তো সেটা মাথায় রাখতে হবে আমাদের। রেলওয়ের ক্লাসে সায়েন্সের ক্লাসটা কিন্তু আরো তোমার অনেক হাই লেভেলে পড়ানো হবে। ডব্লিউবি লেভেলে যেরকম পড়ানো দরকার সেরকম পড়ানো হচ্ছে। তার পাশাপাশি যদি ফাউন্ডেশন ব্যাচ এটা নিয়ে থাকো, সেক্ষেত্রে আমি বলবো এখানে কিন্তু আবার সব অন্যান্য স্যার করাচ্ছে, পুরো গেট আপ চেঞ্জ হয়ে আছে এটা। ওকে, ফাউন্ডেশনে একরকম, এটা রেলওয়ে ফাউন্ডেশন কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, তোমরা কি করতে পারো, যদি মনে হয় নিতে চাও নিতে পারো, অবশ্যই নিতে পারো। কারণ যদি রেলওয়ে ফোকাস করো, যদি না ডব্লিউবি পড়ছি তাহলে ডব্লিউবি থেকে যাও, তোমার ডিসিশন নিতে হবে। কারণ এখনকার যে সিস্টেম আছে, তুমি চারিদিকে মাথা দিলে কিন্তু কোনোটাই হবে না, একরকম জায়গায় থাকতে হবে। তুমি ডব্লিউবিপির পরীক্ষাগুলো যদি দিতে চাও, ডব্লিউবিএসআই, তোমার ডব্লিউবি কনস্টেবল বা এই রিলেটেড ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য এই ফাউন্ডেশন ঠিক আছে। যখনই তুমি রেল বা এসএসসি যাবে, তখন কিন্তু ওই ফাউন্ডেশন এই ফাউন্ডেশন একটু আলাদা হবেই হবে, ওটা মাথায় রাখতে হবে। তোমার ডিসিশন নিতে হবে, তুমি কোন চাকরি করতে চাও মনে মনে ঠিক করতে হবে আগে একটা, তারপর তুমি প্রস্তুতি নাও, নয়তো ঘেটে ঘ হয়ে যাবে পুরো, বলে না ঘেটে ঘ হয়ে যাওয়া, তো সেরকম হয়ে যাবে। একসঙ্গে দুটো প্রিপারেশন নেওয়ার দরকার নেই। তুমি যদি ডব্লিউ ফাউন্ডেশন নিয়েছো, ওটাই থেকে যাও, ব্যাস, রেলে তোমাকে যেতে হবে। আবার যদি মনে করো স্যার রেল আমি টার্গেট ছিল মনে মনে, তাহলে রেলটা ফাউন্ডেশন নাও, রেল করতে থাকো। দুটো কাজ একসাথে করা বোকামি হবে আমার মনে হয়। কারণ ওখানেও সায়েন্স পড়ানো হচ্ছে, এখানেও সায়েন্স পড়ানো হচ্ছে, ওখানেও ম্যাথ ম্যাথ সব জিনিস হচ্ছে। এখানে একটু লেভেলটা এক ঘাট উপরে হবে। ধরো যেটা রেলের, তুমি যদি প্রশ্ন প্যাটার্ন দেখো একটু আলাদা, ডব্লিউবির প্রশ্ন প্যাটার্ন রেল সঙ্গে কোনো রকম ম্যাচ করবে না। ওকে, তাহলে তুমি যদি ডব্লিউবি ফাউন্ডেশন নিয়ে ওইগুলো পড়তে থাকো, আমার মতে ওটা থেকে যাও, দরকার নেই। আর যদি মনে হয় না স্যার আমি রেল নেবো, তবে নিতে পারো নিশ্চয়ই। ওকে, চারিদিকে মাথা দিলে হবে না, তোমাকে এক জায়গায় ফিক্সড থাকতে হবে। আমরা ব্যাচ লঞ্চ করেছি মানে বলবো না যে হ্যাঁ তুমিও ভর্তি হও, সবাই ভর্তি হও। উদ্দেশ্য আমাদের কোন রকম বিভ্রান্তি ছড়ানো আমাদের উদ্দেশ্য নয়। কারণ অনেকে অনেক রকম চয়েস আছে, তাই না? সবার চয়েস তো ডিফারেন্ট। কেউ
এনএম জিএনএম পড়ছে, কেউ ডব্লিউবিএসআই মেন পড়ছে, কেউ প্রয়াস ব্যাচ ফ্ল্যাগশিপ মেন পড়ছে। এখন থেকে অনেকের ডিমান্ড রয়েছে অনেক রকম, এবার সবার ডিমান্ড রক্ষা করতে গেলে আমাদের এই সব রকম ব্যাচ রাখতে হবে, যেটার জন্য এগুলো করা হয়েছে। এসএসসি ব্যাচ, রেলওয়ে ব্যাচ, এই দুটো ব্যাচের মধ্যে ডিফারেন্স কি আছে? এসএসসি তে রয়েছে ইংরাজি, এখানে ইংরাজি নেই। তো ওজন্য তোমরা যদি মনে করো রেল এসএসসি দুটোই দেবে, তাহলে আবার বলবো এসএসসি ফাউন্ডেশনটা নিয়ে নাও। তাহলে এসএসসি তে ইংরাজি পেয়ে যাচ্ছ, ব্যাস কমপ্লিট প্যাকেজ আছে। আর যদি না স্যার রেল দেবো শুধু রেল, তাহলে শুধু রেল নিতে হবে। ঠিক আছে, যাই হোক তোমরা পড়তে থাকো, উদ্দেশ্য এটাই যাতে করে তোমাদের প্রস্তুতিটা খুব সহজ হয়ে যায় এবং একটা গাইডেন্সে থাকো। চারিদিকে মাথা দিলে, তুমি ক্লাস করছো ইউটিউবে, প্রচুর চ্যানেল রয়েছে বর্তমানে, মানে তুমি যতটা ভাবছো তার থেকেও বেশি রয়েছে। ওকে, তাহলে তুমি কোনটা দেখবে? তোমার যেটা ভালো লাগে তোমাকে সেটা দেখতে হবে। তুমি চারিদিকে মাথা দিলে মানে তুমি নিজেকে ধরে রাখতে পারবে না, আলটিমেট খুব একটা লাভ হবে কিন্তু বলা যায় না। তোমাকে এক জায়গায় একটু স্থির থাকতে হবে, দিয়ে সিচুয়েশনটা বুঝে নিতে হবে, তারপর তুমি ডিসিশন নাও। ওকে, তাহলে অনেক কথা বলেছি। তোমার যেটা টার্গেট আছে মনে মনে, মনে হয় তুমি সেটা পারবে, তুমি ভিতর থেকে কিন্তু একটা সাউন্ড পাবে না এটা আমার হবে, তুমি ওটাই নাও। যদি ডব্লিউবি ফাউন্ডেশন নিয়ে থাকো, তুমি ডব্লিউবি পরীক্ষায় দাও, রেল পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। বোঝা গেল? এটাই হচ্ছে বক্তব্য। একসাথে সব করবো বললে হবে না, একসাথে সব খেতে গেলে কি হবে? বদ হজম হবে, আদতে লাভ কিছু হবে না, আরো তোমার ক্ষতি হবে। নিম্নের কোনটি পূর্ব কলকাতা জলাভূমির অংশ বিশেষ? নিম্নের কোনটি পূর্ব কলকাতা জলাভূমির অংশ বিশেষ? আমরা জানি যে পূর্ব কলকাতা এটা একটা রামসার সাইট, এটা একটা রামসার সাইট ফ্রম ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের একটা রামসার সাইট। 2002 সালে এটি রামসার সাইটের মর্যাদা পায়। তো এই পূর্ব কলকাতা এর অংশ বিশেষ হচ্ছে নলবন। নলবনটা পূর্ব কলকাতা জলাভূমির মধ্যে পড়ছে। নিম্নলিখিত গণের মধ্যে কে প্রথম গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করে, যোগদান করে? টোটাল 3টি গোলটেবিল বৈঠক হয় এবং 3টি হয়েছিল লন্ডনে। এই লন্ডনের যে বৈঠক হয়েছিল সেখানে মহাত্মা গান্ধী থেকে প্রশ্ন যদি হয়, মনে রাখবে একমাত্র সেকেন্ড রাউন্ড টেবিল বৈঠকে তিনি যোগদান করেছিল মহাত্মা গান্ধী তথা জাতীয় কংগ্রেস, আর কিন্তু প্রথম তৃতীয় যোগদান করেনি। তেজ বাহাদুর শাহপুর, ডক্টর বি আর আম্বেদকর, তারা কিন্তু পরপর 3টে, ফার্স্ট সেকেন্ড থার্ড 3টে বৈঠকে কিন্তু যোগদান করেছিলেন। তো প্রথম গোলটেবিল বৈঠক হয় 1930 সালের 12 নভেম্বর থেকে শুরু হয় এবং চলতে থাকে 1931 সালে 19 জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 সালের 7 সেপ্টেম্বর শুরু হচ্ছে এবং 1 ডিসেম্বর এন্ড হচ্ছে। আর তৃতীয় গোলটেবিল বৈঠক শুরু 1932 সালে 17 নভেম্বর এবং 24 ডিসেম্বর এটা এন্ড হয়। ধান গাছের লিপ স্পট এই যে রোগটি জন্য দায়ী হচ্ছে কি? ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি কোনোটি নয়? লিপ স্পট রোগের জন্য দায়ী হচ্ছে ছত্রাক। অপশন এ। মাই কান্ট্রি মাই লাইফ বইটি কার আত্মজীবনীমূলক রচনা? বলো, মাই কান্ট্রি মাই লাইফ এটি কার আত্মজীবনীমূলক রচনা? মোহনদাস, করমচাঁদ গান্ধী, এল কে আদবানি, বিনোদ মেহতা, ইন্দিরা গান্ধী? সঠিক উত্তর হয়ে যাবে এখানে এল কে আদবানি, যিনি কিন্তু বর্তমানে তাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হচ্ছে। আচ্ছা, কুয়াশা কোন ধরনের কলয়েড দ্রবণ? প্রচুর ধরনের কলয়েড দ্রবণ রয়েছে, জেল, সল, ইমালশন, অনেক অনেক রয়েছে। এর অবস্থাটা কি যদি বলি? গ্যাসের মধ্যে তরলের দ্রবণ, গ্যাসের মধ্যে তরলের দ্রবণ, এটা হচ্ছে কুয়াশার প্রকৃতি। শামুকের গমনাঙ্গের নাম কি? এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে কত আজকে স্কোর হলো একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে,
এবং আমাদের ক্লাসগুলো পাবে দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো, ঠিক আছে? এবং আমাদের অ্যাপের যে ক্লাসগুলো হচ্ছে TWS একাডেমি অ্যাপ প্লে স্টোরে তোমরা পাবে। আজকের ক্লাস এখানে এন্ড করছি। তো যারা কানেক্ট আছো অবশ্যই বলবো পড়তে থাকো, যদি মনে হয় ব্যাচ নেবো দ্রুত নিয়ে নাও, ঠিক আছে? রেল টার্গেট করে ছিলে, ফাউন্ডেশন নিয়ে ফেলেছি, তাই কি হয়েছে? রেলের ফাউন্ডেশন নেবে, তোমার টাকাটা বড় কথা নয়, টাকার প্রতি অত মায়া করলে হবে না, ঠিক আছে? তোমার টার্গেটটা বড় কথা। টাকা বই অনেক কিনতে হবে, খরচ হবে, কিন্তু যখন চাকরি পাবে না তখন আর মনে হবে ওটাই ছিল জীবনের সেরা ডিসিশন। বুঝা গেল? ওকে, চলো, টাটা, বাই।